অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর টাইম, তাই তো? আচ্ছা, ঠিক আছে। নাবিল, কেমন আছেন? আপনি তো অনেকদিন পর এলেন, কেমন ছুটি কাটালেন? ছুটি ভালো কাটিয়েছি, অ্যাডের টাইমটা মিস করেছি, ফুটবল শোটা মিস করেছি, তাও যতটুকু লিমিটের মধ্যে রেখে নিয়েছি। তো এর ভেতরে আপনি ফুটবলের সাথে কি করে আপডেটেড থাকলেন, নাকি কিছুই জানেন না? না, ফুটবলে হচ্ছে গিয়ে ফুটবল শো এর কন্টেন্ট গুলো দেখেছি। হ্যাঁ, আসলে দেখছেন শুরু করে টপিক হচ্ছে কি দিন শেষে ধরেন এগুলো না দেখলে তো আপনার একদম। আমি আবার দেখলাম যে আপনি গেছেন ছুটিতে, আপনি বসে বসে ট্রান্সফার আপডেট দিচ্ছেন, এই অমুক ক্লাবে গেছে, 16 আনা ঠিকঠাক, এই সেই যা যা আছে, মানে এত তেল কেন আপনার? আমি ফিরে বলবো, ওটা তো আসলে দিতে হয় কারণ মানুষজনের চাহিদা থাকে। এরপরও মনে করেন কয়েকটা যখন দিতে দেরি হয়েছে তখন মানুষজন লিখছেন যে হচ্ছে এটা তো ভাই আগেই জানি। এমনও হয়েছে যে ওই ফুটবলার ধরেন মানে ওই পার্সোনাল রিলেশনশিপের জন্য কোন ফুটবলার ট্রান্সফারস ডিলটা সাইন করার আগ মুহূর্তে যে ভাই আমি সাইন করতে যাচ্ছি, ভাই আমি সাইন করেছি, এইগুলো যখন হচ্ছে জানায় তখন তো হচ্ছে ওই দেয়াটাও তো আমার আপনার স্ত্রী বা আমাদের ভাবি, তিনি কি আসলে ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন যে একজন ভদ্রলোক হানিমুনে গিয়ে বসে বসে কে কোন জায়গায় ট্রান্সফার হচ্ছে সেটা কি করেছে? আপনার ওই যেদিন হচ্ছে গিয়ে ডোরিয়েলটন, কিউবা মিচেলেরটা তো হঠাৎ করে, তখন আমি রাস্তায় হাঁটতেছি, হঠাৎ করে আমার জিনিসটা রেডি করা ছিল, শুধু হচ্ছে ফাইনাল কনফার্মেশনের জন্য ছাড়া হচ্ছিল না, তো হঠাৎ করে বলতে ভাই দেরি করেন না, এখনই ছেড়ে দেন। তো তখন মনে করেন রাস্তায় হাঁটা থেকে আমি বললাম জাস্ট 5 মিনিট সময় দাও, বাংলায় লিখতেও তো ভাই সময় লাগে। হ্যাঁ, তো ওইটা করার সময় একটু বিরক্ত হয়েছে, তারপরও যথেষ্ট ধৈর্য তিনি দেখিয়েছেন, আমরা তাকে এই কারণে ধন্যবাদ দিতে পারি। এখন এই যে ট্রান্সফার নিয়ে যে আলাপ আলোচনা, সেখানে ফাব্রিজিও রোমানোকে নিয়ে একটা প্রশ্ন আছে। আমি প্রশ্নটা নিয়েছি, প্রশ্নটা আমি একটু খুঁজি, খুঁজে এই যে মোহাম্মদ জুনায়েদের প্রশ্ন, জার্নালিজমের বাইরে কেউ শুধুই ট্রান্সফার নিয়ে বিখ্যাত হয়ে যাওয়া, ফাব্রিজিও কি সাংবাদিকতার সংজ্ঞা বদলে দিচ্ছেন? কোয়েশ্চেন মার্ক। কেন, ট্রান্সফার তো সাংবাদিকতার ভেতরেই পড়ে, ফুটবল ট্রান্সফার ডেফিনেটলি। এবং সেইটা ধরন হচ্ছে এখন উনি এটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন, সেটা হচ্ছে তার ক্যালিবার, তার গুণাগুণ দিয়েই। আর এটা তো ধরেন হচ্ছে উনি মানে এটাকে সাংবাদিকতার বাইরে ভাবার কোনো কারণ আসলে আমি নাই। মানে তিনি তো শুধুমাত্র যেটা করেন তিনি স্পেশালাইজড ওই ব্যাপারে, ট্রান্সফার বিজনেসে, তাই তো? আচ্ছা, উনি কি আপনার মানে গুরু বা এরকম কিছু, মানে আপনি কি তাকে ওই? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের প্রশ্নটা এরকমই যে রোমানো ভার্সেস ডেভিড অর্নস্টাইন, কে বেশি রিলায়েবল, নাকি একজনের কথা মিডিয়া খায় আরেকজনের কথা ক্লাবের ভেতরে চালু থাকে? কোনো সন্দেহ নাই যে ফাব্রিজিও রোমানো অনেক বেশি পপুলার, তবে ডেভিড অর্নস্টাইনের যেটা খুবই পজিটিভ দিক, আমরা অনেক সময় ব্যাপারটা এড়িয়ে যাই, যে তার এখন পর্যন্ত ট্রান্সফার ভুল গেছে আমি আসলে দেখি নাই। লোকটা ভালো আন্ডার রেটেড, যদিও অনেক হাইলি রেটেড, কিন্তু কিছু দিক থেকে মানে ধরেন ফ্যাব্রিজিও রোমানোর সাথে যদি আপনি তুলনা করেন তখন হচ্ছে একটু আন্ডার রেটেড বলতে হয়, কারণ হচ্ছে ফ্যাব্রিজিও রোমানো হচ্ছে গিয়ে ধরেন ওই ব্র্যান্ডিংটা বুঝে গেছেন, ঠিক আছে, কোনটা কে খাবে ওইটা বুঝে গেছেন। আর ওই ভুলের কথা বললে তো রোমানোর ওই এখনো বলা যায় না, এখন ভুল কিন্তু কোনটা না এক্স্যাক্টলি, ধরেন ওটাকে কোনটা কিন্তু ভুল না। তখন রোমানোর কাছে যে সোর্স ছিল বা যেই ঘটনা ছিল তখন ওটাই মনে হচ্ছিল যে লিওনেল মেসি সৌদি আরবে যাচ্ছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে ঘটনা পরিবর্তন হয়। আজকে নাবিল খান বললেন যে তার স্ত্রী তাকে হানিমুনে কোনো প্যারা দেন নাই এই ফুটবল নিয়ে আপডেট দিতে গেলে, এখন দেখা গেল যে পরের বার প্যারাটা দিল, হইতে পারে তো তখন তো ঘটনাটা পাল্টে যাবে, তখন তো স্টেটমেন্টটাও পাল্টে যাবে, তাই তো? এই সেম জিনিসটা ধরেন আমার সাথে কিভাবে হচ্ছে, এই যে আপনার লুডভিগ ডি ক্রুইফ, ভাই আমার কাছে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের জিনিসগুলো আমি জেনেছি যে এটাই কনফার্ম, ওটা হচ্ছে 16 আনা ঠিকঠাক গেছে, কিন্তু এরপর তো আলটিমেটলি তো সেটা হয়নি, কিন্তু ওই মোমেন্ট পর্যন্ত কিন্তু ওটাই সত্যি ঠিক ছিল। তো এই কারণে এই দেখেন আবার ট্রান্সফারে অনেকেই আছেন, শুধুমাত্র আমরা ফাব্রিজিও রোমানো, ডেভিড অর্নস্টাইন এদের কথা না বলে আমার মনে হয় ইতালিতে জিয়ানলুকা ডি মার্জিও, তারপরে এরকম অনেক ধরেন লাতিন আমেরিকাতেও তো হচ্ছে আর্জেন্টিনার কোনো ক্ষেত্রে গাস্তন এদুলকেও তো হচ্ছে ধরা হয়, রয় নেইমারের কাছ থেকেও হচ্ছে আমরা দেখি অনেক ধরনের নিউজ আছে। এক্স্যাক্টলি, এবং ধরেন এক এক জায়গায় এক একজন স্পেশালাইজড। ইন্ডিয়াতে জাভির খবরটা যিনি দিয়েছিলেন, পরে যেটা ভুয়া হয়েছে, মার্কোস মার্গুলো, আমি মাঝে মধ্যে মানে দেখলে স্পেলিংটা ঠিক মতো হয়, উনি কিন্তু বেশ প্রমিনেন্ট ট্রান্সফার ইসে, কিন্তু তার কাছে
এবং দেখেন ফ্যাব্রিজিও রোমানো তো তার সোর্স ধরেই তিনিও সেটাকে দিয়েছিলেন। ইদানিং যে কারণে ফ্যাব্রিজিও রোমানো একটু গাল খান সেটা হচ্ছে যে অনেকে বলেন যে বাজারি। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন তিনি ফেসবুকে যেই আপডেটগুলো দিচ্ছেন সেগুলো তিনি তার একটা অন্য সোর্স থেকে, সবগুলোর সোর্স তিনি নিজেও না, তিনি বলে দিচ্ছেন যে মার্কা এটা দাবি করছে, তিনি বলছেন যে লামিন ইয়ামাল যে ওই বেটির সাথে ঘুরতে গেছে এটা অমুক। কিন্তু আগে ধরেন হচ্ছে কি ফ্যাব্রিজিও রোমানো কিন্তু নিজের সোর্স ছাড়া হচ্ছে কি এই ধরনের জিনিসগুলো কম দিতেন বা দিতেনই না, মিডিয়া। হ্যাঁ, আর এখন হচ্ছে আপনার যে অ্যাকর্ডিং টু মার্কা, অ্যাকর্ডিং টু ও গ্লোবো, এই ধরনের কাজগুলো আসলে তিনি করছেন। মানে উনি পুরোপুরি নিজেই একটা মিডিয়া আউটলেটে পরিণত হয়েছেন। দেখবেন যে নিয়মিতই তার কত ডেইলি কটা আপডেট দেয়, তার টিম আছে, বিশাল বড় টিম মনে হয়। না হলে তো একটা মানুষের তো ঘুমাইতেও হয়, মানে আপনি আসলেই ঘুমায় না, 3-4 ঘন্টা তো আপনার ঘুমাতে হবে। ট্রান্সফার টাইমে সে আসলেই ঘুমায় না। যাই হোক, সেটা আমাদের বয়সী, জানেন, বন্ধু। আচ্ছা যাই হোক, তারপরে 2022 বিশ্বকাপ আমার ইচ্ছা ছিল রোমানো কি 22 বিশ্বকাপে গিয়েছিল? যায় নাই, মানে ছিলেন কি আমার মনে নেই, যায় না। যাই হোক, আচ্ছা পরের প্রশ্ন যাই। হ্যাঁ, একটু ইন্টারেস্টিং প্রশ্ন। রাফিন আহমেদ একসাথে লেখা তো রাফিনিয়া পড়ে ফেলছিলাম। যাই হোক, আপনি প্রশ্ন করেছেন যে যদি 2002 বিশ্বকাপ ব্রাজিল দলের একজন খেলোয়াড়কে প্রিমিয়ার লিগে আনা যেত আর আজকের প্রিমিয়ার লিগ থেকে একজন খেলোয়াড়কে 2002-এর ব্রাজিল দলে পাঠানো যেত, তাহলে কাকে নিতেন, কেন নিতেন? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আচ্ছা, 2002-এর থেকে একজনকে যদি আনা যেত, হ্যাঁ, রোনালদিনিওকে আমি আনতাম। আর সামনে ধরেন হচ্ছে কি আমার হল্যান্ড থাকতো, এখনের প্রিমিয়ার লিগেরও যদি হিসাব করেন একপাশে সালা থাকতো। আমার মনে হচ্ছে একটা অ্যাটাকিং মিডফিল্ডার আমার দরকার প্রিমিয়ার লিগের, রোনালদিনিও কেনা। আর ওই ব্রাজিল দলে যদি পাঠানোর কথা বলেন, দেখেন ওই ব্রাজিল দলে পাঠানো ধরেন কঠিন। কাফু, কার্লোস, ফিক্স, লুসিও, ঠিক আছে, মার্কোস, সামনে হচ্ছে আপনার রোনালদো, রিভালদো, রোনালদিনিও। আমি হচ্ছে কি ধরেন একজন মিডফিল্ডারকে আনতাম, সেন্টার মিডফিল্ডার হিসেবে ডেকলান রাইসকে আমি আনতাম। ওই ব্রাজিল দলে হচ্ছে আপনার ডেকলান রাইস না, মানে এখন ব্রাজিলিয়ান খেলতেছে লিগে, প্রিমিয়ার লিগে ব্রাজিল ছাড়া তো ন্যাশনাল টিম নিতে পারবেন না। মানে প্রিমিয়ার লিগে খেলতেছে এরকম একটা ব্রাজিলিয়ান, খুব সহজ। ব্রুনো গিমারেস। আচ্ছা ঠিক আছে, আমার কাছে মনে হয় আমি আলিসনকে নিতাম। মানে গোলকিপার ছাড়া আমি ওইখানে আর কোনো না, আমি হচ্ছে আপনার ওই যে গিলবার্টো আর ক্লেভারসন দুইজনেই তো ছিল, ওই দুইজনের মধ্যে একজনকে গুড চয়েস, ঠিক আছে, গিলবার্টোর জায়গায় আপনি ইয়াকে নিয়ে আসবেন। আমি যেমন নিতাম হচ্ছে দ্য গ্রেট রোনালদোকে, মানে নাম্বার 9 রোনালদোকে যদি প্রিমিয়ার লিগে একটু দেখতে পারতাম আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, যে মানে তিনি স্প্যানিশ লিগে খেলেছেন, রিয়াল, বার্সা, ইন্টার মিলান, এসি মিলান, খেলেন নাই খালি ইংল্যান্ডে। সো এটা খুবই মজার হইতো যে যদি একটু দেখতে পারতাম। মোহাম্মদ কাদির, আপনারা এটাতে পার্টিসিপেট করতে পারেন, ফিল ফ্রি যে এই কোশ্চেনের আনসার। কিন্তু ওই ব্রাজিল টিমে আসলে রিপ্লেস করাটা কিছুই নাই রিপ্লেস করার। মোহাম্মদ কাদির হোসেন, তার প্রশ্ন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, ম্যান ইউনাইটেড, এই ক্লাব মানে 4টা ক্লাব, এই ক্লাবগুলো দেখলে সবার প্রথমে কার কথা মনে আসে? বার্সা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, ম্যান ইউনাইটেড। বার্সেলোনার প্রথমে নাম আসলে এখন আমার যে বয়স তাতে এটার সাথে আমার আসলে ধরেন হচ্ছে সেটা জানাশোনা হতে পারে, চোখের দেখা হতে পারে। এটা হচ্ছে ধরেন মেসির সাথে বার্সেলোনা আসে, কিন্তু মানে আমার আন্ডারস্ট্যান্ডিং যখন যেমন আমার রিয়াল মাদ্রিদ দেখলে রাউলের নাম, আমি সেটাই বলবো, রিয়াল মাদ্রিদ হচ্ছে রাউলের, কারণ ওই যে সময় আমার বায়ার্ন মিউনিখে নাম আসবে হচ্ছে অলিভার কানের, আমার আসবে অলিভার কানের। এই জায়গাটায় ধরেন আমার আসবে থমাস মুলার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমার আসবে অলিভার কানের। মানে আমি যখন থেকে খেলা দেখাটা শুরু করেছি, যে ওই যে 98 তো কিছু বুঝতাম না, 2002 থেকে আমার বয়স হয়েছে ওই সময়, তখন থেকে আমি দেখা শুরু। তো তখন থেকে যেগুলো আমার শিশু মনে আকৃষ্ট করছে, ম্যানচেস্টার ইউনাইটেড, ডেভিড বেকহ্যাম, এটার কোনো, এখন বার্সেলোনায় যখন মেসি খেলেন তখন বার্সেলোনা ইজ মানে তার আগে থেকে আমার বার্সেলোনার সাথে পরিচয়। কিন্তু ধরেন এরপর মেসি বার্সেলোনা এই নামটার সাথে যতটা সময় আসলে কাটানো হয়েছে, তো ওইটার কারণে আমার মেসির নাম আমার যেমন আসবে হচ্ছে রোনালদিনিও। হ্যাঁ, মানে এইখানে ওই ইনফ্যাক্ট আরো অন্য রোনালদিনিও ছাড়া আমার রিকলমেও আসবে, কারণ আমার এরাটা ওইটা পড়ছে আর কি। এর আগের বার্সার খেলা আমি লাইভ দেখার রাত 3টা বাজে আমি কই থেকে যাই, ওই বয়সে মারবে, ওই সময় রাত 3টা পর্যন্ত জায়গায় থাকতে পারতাম না তো, ঠিক আছে, ওটা কোথা থেকে। তো এগুলা
এইভাবে আসলে আসে। তার মানে উত্তর কি হইলো আপনারটা? আমার লিওনেল মেসি, রাউল গঞ্জালেস, এরপর হচ্ছে গিয়ে আপনার কার্চার বায়ার্ন মিউনিখ হচ্ছে থমাস মুলার, আর ম্যানচেস্টার ইউনাইটেড ডেভিড বেকহাম। দেখেন ভাই, ছোটবেলায় আমার কাছে মনে হইতো যে আর্সেন ওয়েঙ্গার আর্সেনালের মালিক, এবং মালিক বইলেই নামটা হইছে আর্সেনাল, ঠিক আছে। আমি রিয়াল মাদ্রিদের রাউল মাদ্রিদ বলতাম, মানে আমার কাছে মনে হইতো যে এটা হ্যাঁ সিনোনিমাস দেখেই লোকে বলে, কিন্তু আমি ভাবতাম যে এটা তো বলাও যায় যে রাউল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ। তারপরে কারণ এটা এত বেশি জড়িত ছিল একটার সাথে, এইরকম আর কি ব্যাপারগুলো। আচ্ছা, আবরার ফারিম তার একটা প্রশ্ন। আমি জানতাম যে স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক। আমি ছোটবেলা মানে দেখতেছি যে একটা লোকের একটা ক্লাবের উপরে এত হোল্ড থাকে কেমনে, হ্যাঁ এর মনে হয় মালিকই হবে, এছাড়া আর কি। আবরার ফারিমের প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, হ্যাঁ, রিফাত মাসুদ উইদাউট গ্লাস, হ্যাঁ, রিফাত মাসুদ ইন ক্রিকেট শো, রিফাত মাসুদ ইন ক্রিকেট কমেন্ট্রি। আচ্ছা, এটা আর আমিই করি, হ্যাঁ, এটা ইচ্ছা করে, ঠিক আছে। গ্লাস না, আমি স্টার্ট করাবো হচ্ছে রিফাত মাসুদ ইন ক্রিকেট কমেন্ট্রি অ্যান্ড ইন আ টেস্ট ম্যাচ, ঠিক আছে। এইটা হচ্ছে কি আমি স্টার্ট। আমার বেঞ্চ হচ্ছে কি আপনার রিফাত মাসুদ ইন ক্রিকেট শো আর উইদাউট গ্লাস সেল, কারণ উইদাউট গ্লাস মনে করেন মানে ওই দুইটা আপনাকে দেখতে মজা হবে না। উইদাউট গ্লাস হচ্ছে এটা স্টার্ট করবে, বেঞ্চে রাখবো হচ্ছে আই ক্যান ডু শো। আমি ক্রিকেট শো যদি বলেন যে ঠিক আছে পড়াশোনা করে এসে চালাইতে পারবো, তখন যাই আমারা বলবেন আমি চলে যাবো। কালকে তো হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ডের খেলাটা আপনি দেখেছেন? না, দেখতে পারিনি, লাস্টের টুকু দেখতে পারিনি। আমি অনেক দেখতেছিলাম যে ফেসবুকে একটা বিরাট বড় ঘটনা হয়ে যাচ্ছে। এখন আমি দেখতেছি যে টি স্পোর্টসের একটা পোস্ট দেখলাম যে ওক্স এরকম সোয়েটারের ভেতরে হাত দিয়ে, আমি তো ঘটনা পুরোপুরি জানি না। পরে এসে আমি শুনলাম যে 6 রান না কয় রানে হচ্ছে গিয়ে হেরেছে। আমি বুঝলাম যে বিরাট বড় একটা ঘটনা করছে, কিন্তু আমি যদি ওই সময় অফিসে থাকতাম তাহলে হয়তো আমি খেলাটা শেষ মানে দেখতাম, শেষের দিকটা দেখতাম। যেমন আমি ইংল্যান্ড ইন্ডিয়ার কোন টেস্টের লাস্টের দিকে একটু দেখছিলাম, ওই থার্ড টেস্ট না সেকেন্ড টেস্টের দিকে, সুযোগ পাইলে ওইটা একটু দেখা যায়। আমি বলতে চাচ্ছি যে যাই বলবেন আমি অন্যদিকে চলে যাব, আমি আমার কোর্টে নিয়ে এসে খেলবো। আপনি বলবেন যে এমন কি হয়েছে, আমি বলবো জানেন যে 2003 সালের শারজা কাপে এই হয়েছে সেই হয়েছে, সাকলাইন মুশতাক, হ্যাঁ আমি চলে যাব হচ্ছে যে শহীদ আফ্রিদি, আমি চলে যাব হাবিবুল বাশার সুমন কতগুলা হাফ সেঞ্চুরি মারছে, মিস্টার 50, হ্যাঁ মিস্টার 50 কতবার রান আউট হয়েছে। উনি যখন ব্যাট নিয়ে দৌড়াইতেন উইকেট টু উইকেট রান নেয় না, তখন তার ব্যাট এমনি এমনি ঘুরতো, ঠিক আছে, এবং তার ব্যাট ছিল বিএস, হ্যাঁ রফিকের কোনো ব্যাটে কোনো স্টিকার থাকতো না। আমি অনেক কিছু জানি না, আবার আমি অনেক কিছু জানি যেগুলো আমি ওই জায়গায় চলে যাব, কিন্তু কমেন্টে আমি পারবো না। কমেন্টে আমাকে মাঠের কোন জায়গাটারে কি বলে, কোনটা ডিপ মিড উইকেট, কোনটা লো কাট, কি কাট, ছাতা মাথা লেগ সাইড, আমি এগুলো জানি না ভাই, ঠিক আছে। এবং আমি এটা খুবই কঠিন লাগে আমার কাছে। আমি তো যার জন্য মজাটা নেওয়ার জন্য আপনাকে দিয়ে আমি স্টার্ট করাবো। এটা তো রিফাত মাসুদিন ক্রিকেট কমেন্ট্রি সম্ভব। আমার মানিজ্যত নিয়ে টানাটানি করার আগ্রহ থাকলে আসলে এইরকম বন্ধু আপনি নয়, আপনি শত্রু। পরের প্রশ্ন যাই, হ্যাঁ এইটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মাসুদ রানার পর হচ্ছে ধরেন 2042 বিশ্বকাপে 42 সালে বাংলাদেশের কোচ হলেন এবং ওয়ার্ল্ড কাপ জিতলেন, আপনার অনুভূতি কি হবে? 2042 সালে বেশি দিন তো বাকি নেই, আসলে বাকি নেই, কি করবেন তখন? অনুভূতি কি হবে? অনুভূতি হচ্ছে লিওনেল স্কালোনির মতো ডাগ আউটের পেছন দিয়ে টানালে তোর থেকে। আরে ধরেন অনুভূতি বাদ দিলাম, ধরেন আপনি বিশ্বকাপ জিতলেন কোচ হিসেবে, বাংলাদেশের কোচ হিসেবে, তারপরে আপনি আসলে করবেনটা কি? দেশে এসে নির্বাচন করবেন? আমি ওগুলো ধাবের মধ্যে আশেপাশে আর যাই করা যায় নির্বাচন করা যাবে না, ঠিক আছে, করলেই শেষ। দেশে এসে কি করবো? ওই যে খোলা বাসে হচ্ছে কি আপনার এরকম করে হচ্ছে ট্রফি নিয়ে লাফালাফি করবো। আমি যেটা করবো যে আমি এরপরে আমি এইটা যদি হয় তাহলে আমি পরের দিন থেকে মানে আমার আর দেখবেনই না, আমি হারাই যাবো, ঠিক আছে, একদম সোলো ট্রাভেলার, গন ফর এভার, ঠিক আছে। আমারে আপনি মানে আর কোনোদিনও কোনো জায়গায় দেখবেনই না। আমার জীবনের সব সংবর্ধনাগুলো নিবেন কিচ্ছু না, সেটা নিতে পারি, সংবর্ধনা নিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে আমারে আর আপনি টেলিভিশন বলেন, আমি এমন একটা জায়গায় চলে যাব যেখানে আমিই থাকবো এবং আমি একাই থাকবো, যেখানে আমি আর কোনোদিন কারো কোনো আমার জীবন থেকে চাওয়া পাওয়া কিছুই থাকবে না। ধরেন আপনি যদি বিশ্বকাপ জেতেন, হ্যাঁ, তো আপনি যেখানেই যান, ঠিক আছে, ওইখানে দেখবেন কোনো না কোনো জায়গায় আপনাকে কেউ না কেউ চিনে ফেলবে।
বিশ্বকাপ সেটা জিতলে হয়তো হবে। না, আমি আপনাকে কথাটা ঘুরাই বলি, এটা তো অসম্ভব, মানে এটা যে আলোচনা, এটা তো ধরেন একদম টপ নচ, মানে এক হচ্ছে আমাদের কোচ আর কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই, আমাদের সে যোগ্যতাও নাই। প্রথমত ধরেন বাংলাদেশ বিশ্বকাপ কোয়ালিফাই করলো সাংবাদিক হিসেবে, যেটা বাস্তবে হইলেও হইতে পারে, হয়তো হবেই না, আসলে সাংবাদিক হিসেবে কভার করতে যাইতে পারলাম, আল্লাহ সে তৌফিক দিল। ওই বিশ্বকাপ কভার করবো, আমি আর কাজ করবো না, ঠিক আছে? আসলে আমি ওই যে বাংলাদেশের খেলা যেদিন শেষ হবে একদম ডিরেক্ট আমার লাইফের মোটামুটি হয়ে গেছে। ওই বিশ্বকাপের ফাইনালও করবেন না? হ্যাঁ, ওই বিশ্বকাপের ফাইনালও কভার করবেন না? ওই বিশ্বকাপের ফাইনাল কভার করার দরকার নেই, কারণ বাংলাদেশ দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? লাস্ট ডে বাংলাদেশ শেষ খেলছে, এবং এতদিন তার মানে আমি যাত্রার সাথে ছিলাম, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে যাত্রা আমি পুরোটা দেখছি, গন ফর এভার, ঠিক আছে? আমার এরপরে আমি অন্য কিছু করব, সেই স্বপ্নটাও যেন সত্যি হয়, বাংলাদেশ বিশ্বকাপটা খেলো। হ্যাঁ। আচ্ছা, তানজিম হাসান শাহিন, তার প্রশ্ন, বর্তমান সময়ে মেসি রোনালদো বাদে কোন ফুটবলারের খেলা মাঠ থেকে বসে আপনারা দেখতে চান? আমাকে যদি বলেন, আমি পার্সোনালি বলবো লামিন ইয়ামাল। অনেকের খেলাই দেখতে চাই আসলে, একজনের নাম বলো লামিন ইয়ামাল এই মুহূর্তে, সেটাই, কারণ লামিন ইয়ামালের খেলায় দেখা হয় নাই, আর লামিন ইয়ামাল স্পট অন। যাব? হ্যাঁ। আচ্ছা, বার্সাতে থাকি। স্টিভ আরমান, মার্কাস রাশফোর্ড scored his debut goal yesterday, though it won't count. Rifat bhai, do you think Marcus Rashford will complete 100 goals in Barca jersey? না, I don't think so. 100 গোল করতে হইলে বার্সায় তার 2-3 বছর থাকতে হবে, 2-3 বছর মিনিমাম 3 বছর, তো 3 বছরও হবে না, 3 বছরও আসলে মিনিমাম 4-5 বছর থাকতে হবে। কয়টা ম্যাচ খেলেন? সেটাই, 40টা স্ট্রাইকার না, আপনি এত গোল করতে মার্কাস রাশফোর্ড তার এক্সিডেন্ট এত গোল করেন, সো আই ডোন্ট থিংক সো। আরেকটা প্রশ্ন আছে, শাহরিয়ার রানা, বার্সেলোনার প্রি-সিজন, in his first match Marcus Rashford created 1 chance, in the second match he provided 1 assist, in the third match he scored 1 goal. How will Rashford perform at Barcelona? What is your opinion? প্রি-সিজন তো আসলে প্রি-সিজন, তো বার্সেলোনার সাথে বানিয়ে নিচ্ছেন মনে হচ্ছে, সিজনটা শুরু হলেই আসলে বোঝা যাবে। আর রাশফোর্ড আমার মনে হয় যখন সুযোগ পাবেন ভালোই করবেন। আচ্ছা, আমার মনে হয় যে রাশফোর্ড সুযোগ পেলে ভালোই করবেন, আমার কাছেও কেন জানি এইটা মনে হয়, কিন্তু সুযোগ কতটুকু পাবেন আমি জানি না। এরকম যদি হয় যে ধরেন সিজনের একটা সময় জিনিস থাকে না, যে ধরেন খেলতে খেলতে স্টার্টার হয়ে যায় লোকে, খেলতে খেলতে এমনই ফর্ম আছে যে ফর্মটাকে তার মানে কোচ আর বসাতে পারেন না, এরকম কোনো পরিস্থিতিতে তিনি যদি পড়েন, তাহলে একটা কথা, সেই পরিস্থিতিতে পারতে হইলে আগে প্রমাণ করতে হবে, বার্সায় প্রমাণ করা খুব কঠিন, কিন্তু তার প্রথম দিককার সুযোগ হয়তো আসবে বেঞ্চ থেকে, প্রথম দিককার সুযোগ হয়তো আসবে ইম্প্যাক্ট মোমেন্টে, ওইটুকু টাইমের ভেতরে তাকে ইম্প্যাক্ট ফেলতে পারবে। একটা জিনিস দেখেন, রাফিনিয়া যেখানে থেকে সিজনটা শেষ করেছেন, মানে রাশফোর্ডের যেমন নিজের ইয়েটা করতে হবে, একই সাথে রাফিনিয়ারও কিন্তু বাজে খেলতে হবে, মানে জিনিসটা হচ্ছে কি আপনি ওইভাবে যদি হিসাব করেন, যদি আমি রাফিনিয়াকে টেনে নিয়ে আসি, হ্যাঁ টেনে যদি নিয়ে আসেন, তখন হচ্ছে গিয়ে ধরেন ওলমো ইজ স্টিল মানে মোর ট্যালেন্টেড রাশফোর্ডের তুলনায়, তো ধরেন যে আমি রাশফোর্ডকে হচ্ছে বায়ে শিফট করে দিল, এতই ভালো খেললো, হইতে পারে, তাহলে তখন সেটা করা হইতে পারে। আর আমার কাছে মনে হয় যে ওয়াইল্ড গেস, মার্কাস রাশফোর্ড চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে একটা ইম্প্যাক্ট ফেলতে পারেন বলে আমার কেন যেন মনে হয়। রাশফোর্ডের চ্যাম্পিয়ন্স লিগের ইম্প্যাক্ট, যতটুকু খেলছে, ইম্প্যাক্ট খুব খারাপ না, ভালোই। আচ্ছা, আরেকটা স্টার বেঞ্চেল, হ্যাঁ, মিশাত আহমেদ সজীব, 2010 বিশ্বকাপে আরিয়ান রোবেনের মিস, 2014 বিশ্বকাপে গঞ্জালো হিগুয়েইনের মিস, 2022 বিশ্বকাপে কোলো মুয়ানির মিস, এর কি করব? স্টার বেঞ্চেল মানে কোন ভিত্তিতে? ধরেন হচ্ছে আমি যেমন আরিয়ান রোবেনেরটা মিস বলতে চাই না, আমি আরিয়ান রোবেনেরটা বলতে ইকার ক্যাসিয়াসের সেখানে, তারপর কোলো মুয়ানিরটার ক্ষেত্রে আমি বলবো এমিলিয়ানো মার্টিনেজ, মানে আমি হচ্ছে এনি টাইম এনি হাউ ওই 2014 বিশ্বকাপে হিগুয়েইনের মিসটাকে হচ্ছে স্টার্ট, মানে মিসের দিক থেকে ওইটা বড় মিস, ওইটা মিস, ঠিক আছে, ওইটা আপনি বলটা পেয়ে উনি তো মনে হয় বুঝেনই নাই যে উনি অনসাইডে আছেন নাকি, এরকম একটা, মানে ওরা কেন বুঝবেন না, কারণ বল তো আসছে জার্মানির কাছ থেকে, হ্যাঁ ওইটা একটা, মানে ওইটা তো একটা বিরাট, গোলও করলেন একটা অফসাইড থেকে, ওই কারণেই
ওই সেলিব্রেশনটা বেশি আসছে তাদেরকে অফসাইড থেকে গোল। ওইটা হচ্ছে কি ভাই স্টার্ট, ওইটা মিসের সর্বোচ্চ পর্যায়ে ছিল ওইটা। আর বাকি দুইটা কোলোমানিটা তো হচ্ছে জাস্ট টোটালি কোলোমানিটা ভাই ও যতটুকু করার করছে এমিলিয়ানো মার্টিনেজ। সেটাই আমার কাছে মনে হয় যে এটা এমিলিয়ানো মানে আপনি যদি সেভের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন মার্টিনেজের সেভটাকে আমি টপে রাখবো। আচ্ছা, স্টার্ট বেঞ্চ সেল আছে আমার কাছেও দুইটা আছে, তার ভিতর প্রথমটা বলি যে গর্জিয়াস লুক। হ্যাঁ, মোহাম্মদ মিরাজ হাসানের প্রশ্ন, গর্জিয়াস লুকের স্টার্ট বেঞ্চ সেল করবেন। ডিফেন্সিভ মিডফিল্ডারের জার্সি টাকিন করা, হ্যাঁ রদ্রি যেমন টাকিন করলো। ওল্ড স্কুল ফুল স্লিভ, বেকাম যেমন ফুল স্লিভ করে খেলতো। ইতালিয়ান লম্বা চুল, 2002 ওয়ার্ল্ড কাপে পুরা ইতালির স্কোয়াড দেখবেন, ঠিক আছে সবগুলো এরকম। আমি বলি আমার হচ্ছে যে একদম ওল্ড স্কুল ফুল স্লিভ, মানে আমি বিগ ফ্যান অফ। এবং আমি যখন নিজে খেলতাম তখন আমি মানে ফুল হাতে গেঞ্জি মেঞ্জি পরে গরমকালে খেলতে হেভি গরম লাগতো, তাও স্টাইলের সাথে নো কম্প্রোমাইজ ব্রো, ঠিক আছে মানে চলবে। তারপরে হচ্ছে জার্সি টাকিনের ফ্যান না, যদিও বেকহ্যামকে সব কিছুতেই ভালো লাগতো। ইতালিয়ান লম্বা চুল আমার এটা হচ্ছে না, আমার স্টার্টটা হচ্ছে আপনার ইতালিয়ান লম্বা চুল। আচ্ছা, 2002 মানে ধরেন ওই পাওলো মালদিনি থেকে শুরু করে নেস্তা সবাই তো হচ্ছে ওই টাইপের, কি বলে টোট্টি। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আপনার স্টার্ট। বেঞ্চ হচ্ছে আপনার টাকিন, আর সেল হচ্ছে ফুল স্লিভ। আমার ফুল স্লিভটা আসলে এতটা টানে না। বৃষ্টি নামছে মনে হচ্ছে, শব্দ পাওয়া যাচ্ছে নাকি? বৃষ্টি তো মনে হচ্ছে, আর ওয়েদার কন্ডিশন আসলে আজকে যেটা ছিল। আচ্ছা, সোহান তালুকদার তার প্রশ্ন, নেইমারের আজকের খেলা দেখে মনে হচ্ছিল কিনা জাতীয় দলের জন্য তিনি প্রস্তুত? নেইমারের আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে নেইমার ধরেন 5টা ম্যাচ কন্টিনিউয়াস স্টার্ট করেছেন, এরপর জোড়া গোল করলেন। জোড়া গোলের থেকে হচ্ছে নেইমার যে কন্টিনিউ স্টার্ট করছেন, ফুল টাইম তিনি খেলছেন, সেইটা হচ্ছে যে ব্রাজিলের জন্য একটা গুড সাইন। 2026 বিশ্বকাপকে মাথায় যদি আপনি রাখেন, আগামী মাসেও তো সেপ্টেম্বরেই তো আসলে ব্রাজিলের ম্যাচ রয়েছে। আচ্ছা, নেইমার যদি ফিট থাকেন আর কার্লো আনচেলত্তি যদি নেইমারকে না ডাকেন তাহলে কি হবে? আমার মনে হয় আনচেলত্তি ডাকবেন, সেটাই মানে এখন পর্যন্ত যদি তিনি আর নতুন করে ইনজুরিতে না পড়েন, ফিট থাকলে তো না ডাকার কোনো কারণ নাই। এখন খেলাবেন কতটুকু টাইম ওইটা হচ্ছে পরের হিসেব, কিন্তু হচ্ছে না ডাকার কোনো কারণ নাই। আর নেইমারের নতুন হেয়ার স্টাইলও তো দেখলেন, নতুন একটা ফ্রেশ, এটা যেন কি ব্রেইড বলে, তাই না? হ্যাঁ, মানে এইটা হচ্ছে আপনার ভালো লাগছে কি ওই প্রথম গোলটা করার পর সবগুলো না পিছনে চলে গেছে, আবার ফ্রি কিক গুলো যখন নিচ্ছিলেন তখন হচ্ছে সামনে সামনে ভাগ হয়েছিল। আমি না মানে আমি নেইমার ব্যাপারে এখনো খুব সতর্ক থাকতে চাই। এখন অগাস্ট মাস চলে, আমার মনে হয় ব্রাজিলের স্কোয়াড দিবে, কুফা না লাগাই, ব্রাজিলের স্কোয়াড দিবে, নেইমার থাকবে, তারপর লিগের একটা ম্যাচ বাকি থাকবে, দেখবেন নেইমার কাইতে বসে না প্লিজ, ঠিক আছে। এরপর দেখবেন যে অথবা এটা যদি না হয় স্কোয়াড দিবে, ফার্স্ট ম্যাচে নেইমার মাঠে নামার আগে দেখবেন যে প্র্যাকটিসে একটা ইনজুরি পড়ে গেছে, স্কোয়াড দিবে, আমি এটা নেইমার আপনি ভাবতে পারেন 2022 সালের পরে প্রথম সে যে কোনো ধরনের কম্পিটিশনে 5টা ম্যাচ খেললো, কালকে জোড়া গোল করেছে, সেটাও 2022 সালের পর, মানে প্রায় 3 বছর পর নেইমার কি অবস্থায়। আমি নেইমারকে দেখতে চাই, আমি নেইমারকে ব্রাজিল দলে দেখতে চাই, আমি নিয়মিত ব্রাজিল দলে দেখতে চাই। আমার ফুটবলের এই মুহূর্তে যে কটা উইচ আছে তার ভেতরে আমি নেইমারকে নিয়মিত ব্রাজিল দলে দেখতে চাই। এখন এইটা তো আসলে কতখানি সম্ভব সেটা জানি না। আচ্ছা, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, লিভারপুলের সালা নাকি ম্যান ইউনাইটেডের রোনালদো, আপনার মতে কে সেরা? শাহাদাত হোসেনের কোয়েশ্চেন। ম্যান ইউনাইটেডের রোনালদো। ম্যান ইউনাইটেডের রোনালদো আমার কাছে সেরা, মানে এই ব্যাপারে আমার আপনি বলতে পারেন যে স্ট্যাটের দিক থেকে সালায় গিয়ে অনেক লম্বা সময় খেলেছেন, বা অরার দিক থেকে ভাই হচ্ছে কি ওই টাইমটায় ম্যান ইউনাইটেডের রোনালদো একটা অরা ফার্মিং ক্রিয়েট করেছে। অরা ফার্মিং, এই যে আবারও দেখছেন? হ্যাঁ, এবার তো দেখছেন, তাই না? কি জানি ভাই, এটা খুব ভালো লাগে আমার, ঠিক আছে। যাই হোক, এই যে সরি এইটা এরকম এইটা আছে ড্যাব মারছেন আগে, ওর তো একটা ছিলই, করছেন কোনোদিন ওইভাবে নিজে একবার করে আপলোড দিয়েছিলাম, ম্যান এত ক্রিম আপলোড আপনি দিছেন। ওই যে ডাস্ট ম্যাচ আছে না, ওই যে মানুষজন করতো যে
ভিডিও করতে কত 2015 সালে না 2014-15 ভাই আজকে ক্রিঞ্জ আমি আমার মেমোরিতে আসছে সেদিন একটা আল্লাহ আল্লাহ মাফ করুক আমাকে একটা করছিলাম শখের বসে কইরা আবার একটা আপলোড দিয়েছিলাম বাপ চিন্তাই করা যায় না ছি 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 আমি ভাবছিলাম যে এটা দেখলে মনে হয় মানে যে মেয়েরা পছন্দ করবে পরে দেখলাম যে লাভ হয় না আসলে এটাও একটা যাক এই সালমান তার প্রশ্ন রিয়ালের থার্ড কিটের লেখাটা সম্পর্কে কিছু বলেন ওই যে সান্তিয়াগো বার্নাবিউতে 90 মিনিটস টু লং ইয়েস ঠিক আছে ওই লেখাটা হ্যাঁ এটা যেটা বলবো হচ্ছে আর্সেনাল এটা দেখে আসতে পারে এটাই বলবো না তারা বিশ্বাস করে ওটা লেখা থাকতেই পারে ম্যানচেস্টার যেমন থিয়েটার অফ ড্রিমস এর ব্যাপার স্যাপার থাকে সো ইটস নট এ বিগ ডিল আচ্ছা আমাদের আগের প্রশ্ন উত্তর কি শেষ ম্যানচেস্টারের রোনালদো কেন সেরা সব দিক থেকেই সেরা সব দিক থেকে সেরা মানে যেটা বললাম যে ওই অরাটাই তখন হয়ে গেছিল মানে ইংলিশ প্রিমিয়ার লিগ মানে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদো সব দিক থেকে আমার মতে সেরা যাও পরের প্রশ্নে কি থার্ড কিটের লেখাটা সম্পর্কে কিছু বলেন ওটা তো যে তাদের বিলিভ যেমন গতকালকেও আপনি ওটা দেখছিলেন না যে মোহাম্মদ সিরাজ যখন হচ্ছে গিয়ে সে গতকালকে লাস্ট উইকেটটা নিল ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে সে ওই হ্যারি ব্রুকের ক্যাচ মিস করেছিল ওই টেস্টে হ্যারি ব্রুক পরে যে সেঞ্চুরি করলো মানে আপনি ভাবতে পারেন এই টেস্টটা যদি ইন্ডিয়া হেরে যেত তখন সিরাজকে সবাই হচ্ছে দোষারোপ করা হতো তো উনি তখন হচ্ছে ওই ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলিভ ওয়ালপেপারটা সেটা এবং সেটা দেখেন ওই আগেরটার সাথে মিলান সেটা কোন জার্সির ছিল ম্যানুয়ের নাম্বার 7 জার্সি দেখেন না এক্স্যাক্টলি মানে রোনালদো যে পরিমাণ মানুষকে ইন্সপায়ার করছেন লাইফে এইটা মেসিকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাই মানে জাস্ট মেজমারাইজড হয়ে যায় আমরা দেখে চিন্তা করি যে এটা ও কীভাবে করে মেসির মতো এরকম এত কিছু করেও একটা লোক এত ভদ্র হতে পারে এত নম্র হতে পারে এত ডাউন টু আর্থ হতে পারে আমাদের মতো তার একটা পারিবারিক জীবনযাপন করতে পারে এটা এক দিক আমরা চিন্তা করি যে আর কখনো মেসি পারে কিন্তু রোনালদো আরেক জিনিস রোনালদো কত স্ট্রাগল করা মানুষকে উৎসাহ জুগিয়েছেন কত মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন তার দিকে তাকিয়ে যখন আমরা নিজেদেরকে চিন্তা করি আমরা নিজেদেরকে আসলে রোনালদো ভাবে চিন্তা করি আমরা আসলে নিজেদেরকে মেসি ভাবে চিন্তা করতে পারি না আমি স্পেশালি যে রোনালদো ইন্সপিরেশন রোনালদো আপনাকে ব্যারিয়ার ব্রেক করার ফোর্স যোগান দেবে যেটা আনপ্রেসিডেন্টেড আমার মনে হয় আমাদের জেনারেশনের জন্য অ্যাটলিস্ট মানে রোনালদোর ওই অরাটা আলাদাই জিনিস আচ্ছা জিকো নিয়ে প্রশ্ন আছে একটা হ্যাঁ জিকো যদি একটা ভুল করার কারণে 3 নম্বর গোলকিপার হয় তবে কাবরেরা দেরি করে আসার জন্য তার কিছুই হবে না কেন ফেডারেশনের অনেকে তার উপর বিরক্ত হলেও সে কিভাবে আছে মোহাম্মদ আদনানের কোয়েশ্চেন আচ্ছা এই জায়গাটা বলি হাভিয়ার কাবরেরা দেরি করে আসা নিয়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি আমি তখন ওই ফ্ল্যাশ ইন্টারভিউ আমাদের প্রডিউসাররা নেবেন তো ওইটাকে হাভিয়ার কাবরেরাকে বলার জন্য আমি তখন মাঠের ওই টানেলটার সামনেই আলটিমেটলি ছিলাম হ্যাঁ হাভিয়ার কাবরেরাদের যেই ওরা টিম বাসে আসেন নাই কিন্তু কোচরা আসেন হচ্ছে আপনার প্রাইভেট মাইক্রো যেটাকে আমরা বলে থাকি আলাদা কোচ 12 সিটার যেই হচ্ছে আপনার নোয়া বা ভাইয়ের যেগুলো আছে ওইগুলোতে তারা আসেন সেই জায়গায় তারা হচ্ছে আপনার একটা জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলেন ইনফ্যাক্ট স্টেডিয়ামের গেটে বিভিন্ন সময় হচ্ছে আপনার টিকিট প্রত্যাশীদের একটা ভিড় ছিল জটলা ছিল এখানে মিছিল হচ্ছিল তো সে কারণে হাভিয়ার কাবরেরাদের বহনকারী ওই গাড়িটা স্টেডিয়ামে ঢুকতেই লেট করেছে এইটা ধরুন হচ্ছে কি হাভিয়ার কাবরেরার দোষ না আমি এখানে হাভিয়ার কাবরেরার সাফাই গাইছি না মানে ওই সময় জায়গায় দাঁড়িয়ে আমার নিজের চোখের সামনে যেটা দেখা সেটাই ছিল ওটা যে তাদের ইয়েটা আটকা পড়েছিল স্টার্ট করেছিল কিন্তু একসাথেই স্টেডিয়ামের বাসটা ঢুকে গিয়েছিল কিন্তু ওই গাড়িটা হচ্ছে আপনার জ্যামে আটকা ইনফ্যাক্ট আপনাদেরকে একটা কথাও বলে রাখি ধরেন ট্রেনিং যখন শুরু হয় ট্রেনিং ডেতে ম্যাচ ডে -1 ম্যাচ ডে -2 বা যখনই হয় কোচদের গাড়ি কিন্তু আগে ছাড়ে প্লেয়ারদের বাস কিন্তু পরে ছাড়ে আধা ঘন্টা আগে মিনিমাম ঠিক আছে ধরেন হেড কোচ একসাথেই আসলে তারা হচ্ছে কি ওই জিনিসটি আসলে ফলো করেন কোচরা আগে চলে আসেন প্লেয়াররা পরে আসেন কিন্তু ওই দিন কোচদের গাড়িটাই হচ্ছে আপনার জ্যামে পড়েছিল তো এই যে জিনিসটা এটা আপনি জানেন এটা আমি জানি আমিও তো দেখেছি যে গাড়ি আসতে দেরি হচ্ছে এবং ওই দিন একটা মানে এখানে কনটেক্সটটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের 10 জুনের ম্যাচটা যেখানে পরে গিয়ে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার সাইদ হাসান কারণ দাবি করেছেন যে কোচ দেরি করেছিলেন এটা কি তারা জানেন না মানে কাবরেরাকে আপনি বিশ্লেষণ করেন তার সিদ্ধান্ত ভালো মন্দ করেন কিন্তু কেন কোচের মাঠে আসতে দেরি হয়েছে এটা কি এটা আমরা জানি এটা কি ওনারা জানেন না
তাহলে এটা আসলে বলার দরকার, এটা তো খুবই নেগলিজিবল একটা জিনিস। এটা তো বোঝাই যাইতেছে ওই দিনের আবহাওয়াই বাংলাদেশে খুব ডিফারেন্ট ছিল, সবাই অন্য হিসেব ছিল। হ্যাঁ, পুরো দুনিয়ার বড় বাংলাদেশের নজর ছিল ওই এক স্টেডিয়ামের উপরে। মানুষজন তো গেট ভেঙেও ঢুকে পড়েছিলেন কেউ কেউ। এরকম একটা পরিস্থিতির ভিতরে কোচের 2-4 মিনিট লেট হতো খুবই অস্বাভাবিক ঘটনা না? তো তারপরে আরেকটা ব্যাপার, এটা গেল একটা জিনিস, তার মানে লেটের ব্যাপারটা আমাদের ধর্তব্যের মধ্যেই পড়ে না। এটা কেন বলেছেন এটা আমার কাছে মনে হয় না খুব সমীচীন কিছু হয়েছে এইটা অন্তত পক্ষে। এরপর হচ্ছে ফেডারেশনে অনেকে তার উপর বিরক্ত, যেটা কথাবার্তায় আকারে ইঙ্গিতে বোঝা যাচ্ছে ফেডারেশনের ভেতর থেকে এই কথাগুলো আসছে কোচের ডিসিশন নিয়ে। তো এই বিরক্তিটা, এই যে উষ্মাটা যে প্রকাশ করা হচ্ছে, এইটা প্রকাশ বিএফএফ থেকেই কেন করা হচ্ছে? সেই উষ্মা প্রকাশ করা হলে এটা একটা বার্সেলোনার মতো হয়ে যাচ্ছে না? আপনি চিন্তা করেন বার্সেলোনা যখন খুব খারাপ করে ভালো করে, বার্সেলোনা দেখবেন যে বোর্ডের মেম্বাররা এক একজন এক এক কথা বলে। এই লাপোর্তা এসে বলতেছেন যে না আমি জাভিকে চাই, আবার দেখবেন যে আরেকজন স্পোর্টিং ডিরেক্টর পাশ দিয়ে বলতেছে যে অন্যরকম কথা। তো এই কালচারটা বার্সেলোনায় তারা সাস্টেইন করতে পারে, আমরা কি বাংলাদেশে এটা সাস্টেইন করতে পারবো? দেখেন এইটার সাথে কিন্তু আমরা ইউজ টু না, মানে এই ধরনের জিনিস বিএফএফ এর এক্সকো মেম্বাররাই হচ্ছে গিয়ে কোচের ডিরেক্টর না, আমি দেখিনি। এটাকে আপনি পজিটিভলি নিতে পারেন যে হচ্ছে গিয়ে ভেতর থেকেই হচ্ছে গিয়ে সমালোচনাগুলো হচ্ছে বা জবাবদিহিতা হচ্ছে গণতান্ত্রিক ওয়েতে একটা জায়গা ক্রিয়েট হয়েছে। নেগেটিভলি এটাকে আসলে আমি দেখতে চাই না, বা দেখতে আমি এখান থেকে পারছি না। এটা খুব ভালো কিছু রিপ্রেজেন্ট করে আপনার ঐক্যের, মানে আপনি যখন মানে হু ইজ দ্য বস না, এই জায়গায় দেখেন প্রেসিডেন্ট ইজ দ্য বস। হ্যাঁ হ্যাঁ, তাহলে উনি ডিসিশন নেন, তো উনার আন্ডারে যিনি আছেন তিনি যখন বলছেন জিনিসগুলো আলোচনা করছেন, তখন দুই রকম কথা হয়ে গেল না? জিনিসগুলো হচ্ছে ধরেন প্রেসিডেন্ট তো সবার মতামত নিয়ে কাজ করে, হ্যাঁ ঠিক আছে, সেগুলো ভেতরে থাকা ভালো না? এইটা এখন যদি বাইরে চলে আসে, ওই যে গণতান্ত্রিক ওয়েটা আপনি বলছিলেন যে এখন যেটা হচ্ছে সবাই বলছে যে এই ধরনের জিনিসগুলো এরকম হয়, এই জিনিসগুলো আমার ধারণা হচ্ছে গিয়ে এগুলো আপনার যখন মিটিং হয়, মিটিংয়ে আরও বেশি হচ্ছে গিয়ে যে জিনিসগুলো আলোচনা হয়, অনেকেই জিনিসগুলোকে সামনে আনেন, অনেকেই জিনিসগুলোকে সামনে আনেন না। আমার কথা হচ্ছে আপনি যদি কোচকে ব্যাক করেন তাহলে প্রপারলি ব্যাক করেন, আর কোচকে যদি আপনি মানে কটাক্ষ করতে দেন সেটা আপনি তাহলে হয় আপনি সেটা করতে দেন, মানে হয় আপনি কটাক্ষ করতে দেন অথবা দেন না, অথবা ব্যাক করলে প্রপারলি ব্যাক করা উচিত না। এই জায়গাটাই হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে যে আপনি এক্সকো বোর্ডের কথাই যদি ধরেন বা ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের কমিটির কথাও যদি ধরেন, তারা তো এক একজন এক এক জায়গা থেকে আসলে ইলেক্টেড হয়ে এসে এখানে ইয়ে করেছেন, এক একজনের আসলে মতামত মিলবে না, এটাই স্বাভাবিক। এখন আপনি ওইটা হিসেব যদি করেন, হাভিয়ার কাবরেরাকে কেন স্যাক করা হলো না সিঙ্গাপুর ম্যাচের পরপর, সেটাও যদি আপনি করেন, সেখানে হচ্ছে দুই মুখী আলোচনা হয়েছে। 1 অক্টোবর ম্যাচের আগে সময় বেশি নাই, বাংলাদেশে এখন কোনো খেলা চলছে না, একজন নতুন কোচকে আনলে সেই কোচ আসলে কিসের ভিত্তিতে টিমটা করবেন, তো এইটা নিয়েও কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি কথা বলেছে। চেঞ্জ করলো, খালিদ জামিল কোচ হইলেন, ইন্ডিয়াও তো খেলা চলতেছে না, তো ইন্ডিয়া কিসের? এই জায়গায় দেখেন খালিদ জামিল কিন্তু হচ্ছে তাদের ঘরোয়া লিগেই লম্বা সময় ধরে তিনি কাজ করেছেন, তিনি আইএসএল এর আগে কাজ করেছেন, ঠিক আছে, আইএসএল এর কোচ তিনি ছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার তিনি, লম্বা সময় ধরে তিনি হচ্ছে ওই জিনিসটা জানেন। তাহলে আপনার যেটা করতে হতো, একটা লোকাল কোচের ওপরেই আপনার এই দায়িত্বটা দিতে হতো। মেক সেন্স। ওকে, লাস্ট কোশ্চেন আমার কাছে, সেটা হচ্ছে আলী খান স্পোর্টস আপডেট, তার প্রশ্ন এএফসি কাপ নিয়ে কিছু বলেন। এটা হয়তো তিনি মিন করেছেন এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে। আবাহনী বসুন্ধরা কিন্তু দুই দলেরই ম্যাচ রয়েছে, ইনফ্যাক্ট আজকে হচ্ছে গিয়ে যতটুকু আমরা জানি একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে, কারণ এখন তো বাংলাদেশে আবাহনী এবং বসুন্ধরা কিংস ছাড়া কেউই প্র্যাকটিস শুরু করে নাই। ইনফ্যাক্ট আবাহনীতে আপনার সোলেমান দিয়াবাতে একমাত্র হয়তোবা তাদের এএফসি কাপে ফরেন ফুটবলার হিসেবে থাকবেন। আবাহনী বসুন্ধরা থেকে একটু বেশি দিন ধরে প্র্যাকটিসটা করছে, বসুন্ধরা সব ফরেন ফুটবলার সহ ফুল কোচিং প্যানেলও এখন পর্যন্ত আসলে এইটা যখন পর্যন্ত আমরা শ্যুট করছি ততক্ষণ পর্যন্ত হচ্ছে একেবারে মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত ওনারা এখনও বাংলাদেশে আসেন নাই, যে কোনো সময় তারা চলে আসবেন, ভিসার কাজ অলমোস্ট ডান, তো চলে আসতে আসলে ফুল ফেজে পুরো যেই ফরেন ফুটবলার যারা যারা রয়েছেন তাদেরকে নিয়ে তারা প্র্যাকটিসটা শুরু করবে। সময়ও তো আসলে খুব বেশি নাই দুটা দলের ক্ষেত্রেই। আচ্ছা, এই থাইল্যান্ডে কি খেয়েছেন? থাই ফুড খেয়েছি, তারপর হচ্ছে আপনার একটা লেবানিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম, লেবানিজ কাবাব দুর্দান্ত, আর ম্যাক্সিমাম আপনার থাই ফুডেই খেয়েছি। ম্যাঙ্গো স্টিকি রাইস খেয়েছি, একবার খেয়েছি, কারণ আমার স্টিকি রাইস জিনিস আসলে খুব পছন্দ না।
বাট টেস্ট করার জন্য খেয়েছি। এটার সবাই খুব ফ্যান, আমি এটা কখনো খাই নাই। আই হ্যাভ নেভার বিন টু থাইল্যান্ড আইদার। আমি বাংলাদেশেও একটা জায়গায় বোধহয় পাওয়া যায়, কিন্তু আমার কখনো এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাওয়া যায়, কিন্তু আমি আম দুধের বিরাট ফ্যান। জাস্ট ওইটা কি স্টিকি, মানে স্টিকি রাইসটা যেরকম হয়, স্টিকি রাইসটার ম্যাঙ্গো, দ্যাটস ইট। মানে আমি এটার মধ্যে না অসুস্থ হইল, মানে আমি এটার মধ্যে ধরেন খুব আহামরি কোনো কিছু আসলে খুঁজে পাইনি, কিন্তু সবাই বলে যে থাইল্যান্ডে গেলে ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাওয়ার জন্য। আমার কাছে আসলে খুব আহামরি কিছু মনে হয় না। হ্যাঁ, এখন আপনি বাংলাদেশে হয়তো বাসায় যদি স্টিকি রাইসটা করতে চান ওটা হয়তো পারবেন না, আমার কাছে খুব আহামরি মনে হয়। যে প্রশ্নটা এখান থেকে আসছে, কারণ শুভ সেন প্রশ্ন করেছেন আমের সিজনে আম নিয়ে কেউ প্রশ্ন করেনি এখন পর্যন্ত। আমের সিজন শেষ তো, শেষ হয়ে গেছে, মানে প্রায় শেষ। এখন বোধহয় বাজারে যে ফজলি আমগুলো আছে সেগুলো খুব টেস্ট মানে লাগে না। এখন বোধহয় আশ্বিনা আম বলে একটা আম আছে বোধহয় বাজারে, সম্ভবত ওইটা এখন আশ্বিনা বা এরকম কিছু একটা বলে। ফজলি আমের টেস্টটা আই লাইক ইট। স্টার্ট পেন্সিল তিনি অপশন দিয়েছে 3টা, হিমসাগর, ক্ষীরসাপাত, গৌরমতি বা গৌরমতি, যেটা আমার হিমসাগর। কিন্তু এখানে আমার একটা কনফিউশন আছে, যেটাকে আপনি হিমসাগর বলছেন, হিমসাগর আর ক্ষীরসাপাত তো আমার জানা মতো একই জিনিস। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে হিমসাগরের সৃষ্টি আসলে সম্ভবত সাতক্ষীরাতে, আর ক্ষীরসাপাতটা সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের লোকের ওটাকে ক্ষীরসাপাত নামে বলে। কিন্তু হিমসাগর সামহাও ব্র্যান্ড হয়ে যাওয়ার পরে আমি যতটুকু জানি, আমার আম সম্পর্কে আমার ব্যাপক ফ্যাসিনেশন। আই লাভ ম্যাঙ্গো, ঠিক আছে। আমার মানে আমি ছোটোবেলা থেকেই সারা বছর অপেক্ষা করে থাকতাম যে আমের সিজন কখন আসবে, এরকম আর কি। আমি যতটুকু জানি, যদিও আমার বাড়ি রাজশাহী বা ওই দুইটার কোনো জায়গাতেই না, যে ক্ষীরসাপাতটাই হিমসাগর বলে রাজশাহী ওনারা বিক্রি করতে বাধ্য হয়েছেন, কিন্তু অরিজিনালি ক্ষীরসাপাতটাই নাকি হিমসাগর বা এরকম কিছু একটা। কিন্তু হিমসাগর অরিজিনালি ফ্রম সাতক্ষীরা। তো হিমসাগর ইজ হিমসাগর, হিমসাগর টপ। এরপরে সেকেন্ড আমার গৌরমতি, আমি কখনো খাই নাই, মানে হয়তো ওই নামে হয়তো আমরা জানিও না। এই বছর আমি আম্রপালির খুব বড় ফ্যান ছিলাম না, এই বছর আলহামদুলিল্লাহ আমি প্রচুর পরিমাণ আম্রপালি খাইছি এবং প্রত্যেকটা আম্রপালি সুপার ছিল, সুপার, ঠিক আছে। এবং আমার ল্যাংড়া খুব ভালো লাগে। ল্যাংড়ার একটা ডিস্টিংক্ট না, একটা ডিফারেন্ট টেস্ট আছে, যেটা মানে ঠিক বাকি আমের মতো একটু আলাদা, একটা সেন্ট আছে। কিন্তু আপনার ফজলি আম ভালো লাগে? ফজলি আম ভালো লাগে। ফজলি আম প্রপারলি কেটে আপনি কাঁটা চামচ দিয়ে খাবেন, কারণ ওইটাই যেই আমটা, ওই আমটা প্রপারলি পিস পিস করে কাটা যায়, মানে বড় থাকে। কারণ আপনি এটার ওই এক পার্ট থেকে মোটামুটি ধরেন এই ফালি করলে অনেকগুলা পিস করা সম্ভব। এবং ওইটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে খাওয়ার জন্য আপনি এই বা কারোর বাসায় দাওয়াতে গেলে ওটা খাওয়ার জন্য আপনি হিমসাগর খাইতে যাবেন। হিমসাগর তো জুসি এবং ছোট ছোট হয়, যেটা কাটলে খুব বেশি সাইজ হয় না, কাঁটা চামচে ঠিক মতো গাঁথেও না অনেক সময়। তো এই কারণে ফজলি আমের একটা আলাদা। ফজলি আম যদি আপনি খাওয়ার পরে এক গামলা নিয়ে বসেন কাঁটা চামচ দিয়ে, আপনার মনে হবে যে আপনি ফিরে গেছেন রাজার আমলে। হ্যাঁ, নিজেকে মনে হবে একটা রাজা। সামনে খালি দরকার হচ্ছে কয়েকজন একটু নাচলে টাচলে, দেখবেন যে এটা অন্য ফিল এসে পড়বে আম খাইতে খাইতে। যাই হোক, দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.